ডাক্তারের সাথে প্রেম করাটা হচ্ছে দুনিয়ার সবথেকে ধৈর্যের একটা পরীক্ষা। এই যেমন আমার ভদ্র মহাশয়কে সে ৮ মাস ধরে দেখা করার কথা বলছি। তিনি শুধু ডেট দিয়ে দিয়ে পরিবর্তন করছেন। কল দিলে গলায় চরম মায়া টেনে বলে, "প্লিজ পাখি রাগ করো না, আজকেও কোনো ছুটি নেই। বুঝোই তো ইন্টার্নশিপে আছি। কাজ থাকে সারাদিনই। খাওয়া-দাওয়া করারও সময় পাই না।" ব্যাস, আমি আর কিছু বলতে পারি এরপরে? আমিও শত মন খারাপ, রাগ, গোসা দমে শুধু ঠিক আছে শব্দ দুটা বলি। ভদ্রলোক আমাকে দিনে ১ ঘন্টা সময়ও ঠিকঠাক করে দিতে পারে না। কল দিলেই শোনা যায় আশপাশ থেকে কেউ বলছে, "এই ইরফান এদিকে আয়, এই পেশেন্টটাকে দেখ, এটা কর ওটা কর।" এসব শুনতে শুনতে এখন আমি পুরো দুস্তর বিরক্ত। সারাদিন ইউনিভার্সিটিতে কুত্তা মারা খাটুনির পর বাসায় এসে আর করার কিছুই থাকে না। পড়াশোনাটাও একটা পরিশ্রমের কাজ বাপু। এর থেকে ভালো বিয়ে করে সংসার করা। কিন্তু সেটাও বোধহয় এই জীবনে আর কপালে জুটবে না। এমন একজন মানুষের সাথে উপরওয়ালা মন বেঁধে দিল যে, না পারি তাকে কিছু বলতে, না পারি সইতে। আমি যে কি করব সেটাই বুঝতে পারছি না। বিরক্তিতে মাথা ফেটে যাচ্ছে। বাসায় যাই না অনেক দিন হলো। এদিকে সেমিস্টার ফাইনালও চলছে। কবে শেষ হবে আর বাসায় গিয়ে আমার মায়ের মুখখানা দেখবো। তার হাতের মজার মজার খাবার খাবো। ক্যান্টিনের আগামরা খাবার খেয়ে জীবনটা তেজপাতা হয়ে গেল। বিছানায় শুয়ে শুয়ে অনেকক্ষণ ওভার থিংকিং করলাম। তাছাড়া আর কি বা করার আছে? হঠাৎ ফোনটা বেজে উঠলো। জানি ব্যস্ত মহাশয়ের কল আসবে না, আসলে অন্য কারো। যেটা ভেবেছি সেটাই হলো। আমার আমার জনম দুঃখিনী মা কল করেছে। রিসিভ করে কানে ধরতেই দরদি স্বরে বললেন, "কেমন আছিস তাঞ্জু?" "এই তো মা ভালো। তোমার কি খবর বলো?" "আমরাও ভালো আছি। শোন, একটা খুশির খবর আছে। সুইটির মেয়ে বাবু হয়েছে। এটা জানতেই কল করলাম।" "কি বলো? কবে হলো?" "আরে একটু আগেই। আমরা এখনো হসপিটালে। তোর তো সেমিস্টার এক্সাম চলে তাই আগে জানাইনি। পরীক্ষা শেষ করে ধীরে সুস্থে বাসায় আয়।" "ঠিক আছে মা। আর হ্যাঁ, ছবি পাঠিয়েছি বাবুর দেখিস।" মায়ের সাথে কথা শেষ করে তার পাঠানো ছবিটা দেখলাম। একদম মায়ের মতো দবদবে সাদা হয়েছে এই মেয়ে। অবশ্য জন্মানোর পর সব বাপুই সাদা সাদা থাকে। সুইটি আমার খালাতো বোন, বয়সে ১ বছরেরই বড়। আমরা একসাথেই বড় হয়েছি। ছোটবেলায় স্বপ্ন দেখতাম যদি বিয়ে করি তাহলে এক বাড়িতেই করব, নয়তো একজনকেই করব। এসব নেহাতি বাচ্চামো ছাড়া আর কিছুই ছিল না। বড় হওয়ার পর এসব ফ্যান্টাসি থেকে বেরিয়ে এসেছি। তবে মনে মনেই চাইতাম আমরা একসাথে থাকি বিয়ের পরও, কিন্তু সেটা আর পূর্ণ হলো না। ইন্টারের পরে ওর পরিবারের বিয়ের জন্য তাড়া দিতে লাগলো ওকে। মেয়েটা খুব নম্রভদ্র হওয়ায় প্রেম টেম করিনি, তাই তেমন চিন্তাও ছিল না। বাবা মা যাকে পছন্দ করলেন সেও তাকেই বিয়ে করে ফেললেন। এরপর পুরোদমে সাংসারিক একটা মেয়ে হয়ে উঠলো। আমাদের রেগুলার কথা হতো। ততদিনে আমি চলে আসি ময়মনসিংহ। আমাদের দেখা সাক্ষাৎ কমে গেলেও ফোনে কথা হতো। ইদানিং কিছু মাস ধরে প্রেগন্যান্সির কারণে ওর অত মুড সুইং হয়, আমাকে আর কল দেয় না। আমিও আছি ইউনিভার্সিটির থিওরি ক্লাস, ল্যাব, ফিল্ড ওয়ার্ক আর প্র্যাকটিক্যাল ক্লাসের জ্বালায়। এর মধ্যে চলছে সেমিস্টারের এক্সাম। নিঃশ্বাস নেওয়ার সময়টুকুও পাচ্ছি না। জীবনে বোধহয় সবথেকে বড় ভুল ছিল কৃষি নিয়ে পড়া। কি না কি যে করতে হয়। এত সবের পর মা খবর দিল সুইটির বাবু হয়েছে। হ্যাঁ, খুশি তো হয়েছি অনেক, তবে মনের কোনায় একটা যন্ত্রণা করা দিয়ে উঠলো। পড়াশোনা করতে একদমই ভালো লাগে না আর আমার। ভেবেছিলাম বিয়ে শাদী করে পুরোদস্তুর জামাইয়ের লক্ষ্মী বউ হয়ে যাব। রান্না বান্না করা, বাচ্চা কাচ্চা, সংসারের কাজ সামলানো এসব খুব ভালো লাগে আমার। হয়তো সব মেয়েদের এমন আজগুবি ইচ্ছা বা মনোবাসনা থাকে না, তবে আমার খুব ইচ্ছা সংসার করার। তাই বোধহয় কপালে জুটছে না। এদিকে পরিবার থেকেও বিয়ের কোনো জেদ নাই। তাদের একটাই কথা, পড়াশোনা শেষ করো আগে, তারপর বিয়ের কথা ভাবা যাবে। এখানে আর আমিই বা কি বলি? এটাও তো বেহায়া হয়ে যায়নি, এতটাও বেহায়া হয়ে যায়নি যে নিজের বিয়ের কথা নিজেই গিয়ে বলতে হবে। একটু লাজ লজ্জা রাখা উচিত। দীর্ঘ শ্বাস ছেড়ে ভাবতে লাগলাম এই জন্ম ছাড়া জীবনে কিভাবে একজন পারফেক্ট বউয়ের আগমন ঘটেছিল। ভদ্র মহাশয়ের নাম ইরফানুল হক আরাফাত। সবাই ইরফান বলেই ডাকে। মেডিকেলের লাস্ট ইয়ারে পড়ছেন। কিছুদিন হলো ইন্টার্নশিপ শুরু হয়েছে। এখন যেন তার ব্যস্ততা আরো বেশি বেড়ে গিয়েছে।
তার কথা ভাব তার কথা ভাবতেই শুধু দীর্ঘদিন বেরিয়ে আসে ভিতর থেকে। আমাদের পরিচয়টা হয়েছিল অনেক আগে। কবি অনাকাঙ্ক্ষিতভাবে শুনবেন সেই কাহিনী। দাঁড়ান বলছি। তখন সবেমাত্র ইন্টার পরীক্ষা শেষ করলাম। নিজের শহর থেকে কখনো দূরে কোথাও যাওয়া হয়নি। সেবার বান্ধবীদের সাথে প্ল্যান করলাম আমরা কিশোরগঞ্জ ঘুরতে যাব। মায়ের থেকে শুনেছি কিশোরগঞ্জ অনেক সুন্দর একটা জায়গা। সে যেমন মুক্তমঞ্চ, ওয়াচ টাওয়ার, আব্দুল হামিদ মেডিকেল কলেজ, আরো অনেক জায়গা আছে। আমরা ভাবলাম কিশোরগঞ্জ মেন সিটিটা একটু ঘুরে আসি, তারপর অন্য কোথাও যাওয়া যাবে। নরসিংদী থেকে রওনা দিলাম আমরা। কিশোরগঞ্জ পৌঁছাতে ভালোই সময় লাগলো। গিয়ে আগে মুক্ত মঞ্চে ঘুরলাম। কৃষ্ণচূড়ার এমন এক সুন্দর দৃশ্য দেখলাম, মন প্রাণ প্রফুল্ল হয়ে গেল। সেখানে স্ট্রিট ফুড গুলো অনেক মজার ছিল। বান্ধবীরা ছিলাম 5 জন, সবাই মিলে অনেক ঘুরলাম। এরপর চলে গেলাম আব্দুল হামিদ মেডিকেল কলেজে। আমরা মেডিকেলের ভিতর ঢুকলাম, চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলাম। নতুন জায়গায় দেখার উত্তেজনায় আমাদের কারোর মুখে যেমন ক্লান্তি নেই, অথচ সকাল থেকে এত ঘোরাঘুরি করেছি যে পা দুটো ততক্ষণে প্রতিবাদ শুরু করে দিয়েছে। আমি অবশ্য সবার থেকে একটু পিছিয়েই ছিলাম। নতুন জায়গায় গেলে আমার একটা বদভ্যাস আছে, সবকিছু খুব মন দিয়ে দেখি। বিল্ডিং এর নকশা থেকে শুরু করে গাছপালা, মানুষের চলাফেরা, কিছুই বাদ যায় না। হঠাৎ মিতু চিৎকার করে উঠলো, টানজু, এদিকে আয়, এখানে ছবি তুলবো। আমি তাড়াহুড়ো করে ওদের দিকে এগোতে গিয়ে সামনে থাকা একজনের সঙ্গে ধাক্কা খেলাম। না দেখেই বলা শুরু করলাম, সরি, আমি আসলে খেয়াল করিনি। মুখ তুলে কথাটা বলেই থেমে গেলাম। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার গলায় স্টেথোস্কোপ ঝুলছে, হাতে কয়েকটা ফাইল আর কতগুলো নিচে পড়ে গিয়েছে সেগুলো তুলতে ব্যস্ত। চোখে মুখে এমন একটা ব্যস্ত ভাব, যেন এই পৃথিবীতে আর সময়ের দাম সবচেয়ে বেশি। সে আমার দিকে একবার তাকিয়ে শান্ত গলায় বলল, সামনে তাকিয়ে হাঁটলে ভালো হয়। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। ছেলেটা কাগজগুলো উঠিয়ে ফাইলে রাখছে। আমি ভ্রু কুঁচকে বললাম, আপনিও তো সামনে তাকিয়ে হাঁটছিলেন না। ছেলেটা যেন আমার উত্তরটা আশা করিনি। এক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর ঠোঁটের কোণে অতি সামান্য হাসি ফুটিয়ে বলল, আমি সামনে তাকিয়েই হাঁটছিলাম, আপনি হঠাৎ এসে পড়লেন। আমি সামনে কিভাবে আমি সামনে কিভাবে আসলাম? আমি তো দাঁড়িয়েছিলাম। এই একদম এই এক কদম বাড়ালাম, অমনি আপনার সাথে দেখা খেলাম। তাই তো বলছি আমিও সামনে তাকিয়ে হাঁটছিলাম, তারপর আপনি হুট করে সামনে চলে আসলেন। আমার দোষ ছিল তাহলে? আমি কেমন বোকাদের মতো সামান্য একটা বিষয় নিয়ে বাড়াবাড়ি করছিলাম। তখনও বুঝতে পারছিলাম না বিষয়টা কি হয়েছে। আমার এমন অদ্ভুত প্রশ্নে ছেলেটা অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রইল। আমিও তাকে একদম কুতিয়ে কুতিয়ে দেখলাম। পরনে সাদা এফরন আর গলায় স্টেথোস্কোপ, বলে দিচ্ছে সে এখানের মেডিকেল স্টুডেন্ট। হয়তো খুব ব্যস্ততায় আছে। ততক্ষণে তার ফাইল গোছানো শেষ। অদ্ভুতভাবে আমি তাকিয়েই রইলাম। সেও কিছুক্ষণ তাকিয়ে থেকে সামান্য হাসলো। আমার হাতে সময় খুব কম ছিল। ঝগড়া করার জন্য অনেক সময়ের দরকার, বলেই সে চলে গেল। আমি তাকিয়ে রইলাম তার পানে। তার সেই খুব সামান্য হাসিটাই আমার চোখে ভাসছিল বারবার। শুধু এক মুহূর্তের জন্য সেই হাসিটা আমার চোখে আটকে গেল। পরক্ষণে নিজেকে সামলে নিলাম। দূর, অপরিচিত একটা ছেলে হাসলো, তাতে আমার কি? আর এইভাবে তাকিয়ে থাকার মানে কি? পেছনে থেকে বান্ধবীরা আবার ডাকতে শুরু করেছে, তানজু, কোথায় গেলি? এই তো আসছি। শেষবারের মতো ছেলেটা যেদিকে চলে গেল সেদিকে তাকিয়ে বান্ধবীদের কাছে ফিরে এলাম। মিতু আমার হাত টেনে ধরে বলল, কোথায় গিয়েছিলে তুই? এই তো। মানে আমরা এতক্ষণ ধরে ডাকছি। একজনের সাথে ধাক্কা লেগেছিল। মিতুর সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে বলল, কার সাথে? একজন মেডিকেলের ভাইয়ার সাথে। পাশ থেকে নীলা মুখ বাঁকিয়ে বলল, ভাইয়া? আমি বিরক্ত হয়ে বললাম, হ্যাঁ ভাইয়া তো। কিছু না, তোর মুখ দেখে মনে হচ্ছে ধাক্কাটা বেশ ভালোই লেগেছে। চুপ কর তো।
সবাই হেসে উঠল। আমি ওদের সঙ্গে যোগ দিলেও কেন যেন মনটা বারবার কয়েক মিনিট আগের ঘটনাটার কাছেই ফিরে যাচ্ছিল। ছেলেটার কথাবার্তায় খুব একটা মিষ্টতা ছিল না, বরং বেশ রুক্ষই বলা যায়। অথচ শেষ মুহূর্তের হাসিটা কেন যেন মন থেকে গেল। হয়তো অপরিচিত কাউকে হঠাৎ এত কাছ থেকে দেখে ফেলেছিলাম বলেই। ব্যাস, এর বেশি কিছু না। নিজেকেই বোঝালাম। তারপর আমরা মেডিকেল কলেজের ভেতরটা ঘুরতে লাগলাম। কোথাও সুন্দর কোনো জায়গা পেলেই ছবি তুলছি, হাসাহাসি করছি, একে অপরকে নিয়ে মজা করছি। কিছুক্ষণ পর আগের ঘটনাটা প্রায় ভুলেই গেলাম। কিন্তু বের হওয়ার সময় আবার দূর থেকে ছেলেটাকে দেখতে পেলাম। এবার সে একা নয়, আরো কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। হাতে সেই একই ফাইল, মুখে আগের মতোই ব্যস্ততা। আমি জানি না কেন, কিন্তু হাঁটার গতি আপনা আপনি একটু কমে গেল। মিতু তখন আমার হাত ধরে বলল, চল না। আমি চমকে উঠে বললাম, হ্যাঁ চল। আর একবারও পেছনে তাকালাম না। তখন যদি কেউ আমাকে বলতো এই ছেলেটাই একদিন আমার জীবনের সবচেয়ে ব্যস্ত মানুষটা হয়ে যাবে, যার 5 মিনিট সময় পাওয়ার জন্য আমাকে ক্যালেন্ডার দেখতে হবে, তাহলে আমি নিশ্চিত তাকে পাগল ভাবতাম। সেদিনের 1 মিনিটের আলাপে তার প্রেমে পড়তাম না। তার সেই সামান্য হাসিতে নিজেকে এভাবে হারিয়ে ফেলতাম না। লাভ এট ফার্স্ট সাইট বলতে এম শুধু মুভিতেই দেখতাম। রাস্তা দিয়ে হাঁটার সময় একটা ছেলেকে দেখে প্রেমে পড়া, বা ইউনিভার্সিটির করিডোর দিয়ে হাঁটার সময় ধাক্কা লেগে প্রেমে পড়া, এসব যেন গল্প মুভিতেই মানায়। বাস্তবে এসব হয় কিনা সন্দেহ। আর আমি এই প্রথম দেখলাম ভালোবাসায় বিশ্বাসী না একদমই। বাসায় ফেরার পর অবশ্য কয়েকদিন পর কাহিনীর আগাগোড়া সব ভুলে গেলাম। তবে কিছুদিন পরেই সেই মেডিকেল কলেজে আমার মায়ের একটা দরকারি কাজ পড়ে গেল। বলে রাখা ভালো, আমার মাও একজন ডাক্তার। আমাকে অনুরোধ করলো সাথে যাওয়ার জন্য। আমরাও তখন আমারও তখন কোনো কাজ ছিল না, তাই হ্যাঁ বলে দিলাম। পরদিন সকাল সকাল আমরা বের হয়ে গেলাম। আম্মু সেখানে একজন প্রফেসরের সাথে দেখা করবেন। আগের বারের মতো আজ আর ঘোরাফেরার কোনো ইচ্ছা ছিল না। আম্মু তার কাজে ব্যস্ত থাকবে, আর আমি কোনো একটা কারণে বসে ফোন টিপে সময় কাটাবো, এটাই ছিল পরিকল্পনা। আম্মু আমাকে হাসপাতালের একটা করিডোরে বসিয়ে বলল, তুই এখানে বস, আমি একটু প্রফেসরের সঙ্গে কথা বলে আসি। বেশি দূরে যাস না। আমি বিরক্ত মুখে বললাম, আমি কি ছোট বাচ্চা নাকি যে হারিয়ে যাব? আম্মু হেসে ভিতরে চলে গেল। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে চারপাশে তাকালাম। হাসপাতালের করিডোরে বসে থাকার মধ্যে আসলে তেমন কোনো আনন্দ নেই। এদিকে রোগীর স্বজনদের ব্যস্ত ছোটাছুটি, অন্যদিকে নার্সদের ছুটে চলা, সব মিলিয়ে জায়গাটা যেন নিজের একটা আলাদা ছন্দে চলছে। হঠাৎ সেদিনের সেই ছেলেটার কথা মাথায় আসলো, যে কিনা না চাইতে আমার মস্তিষ্কে বহুদিন বিচরণ করে বেরিয়েছে। অথচ আজ আবার আমি মনে মনে তাকেই খুঁজছি। আশেপাশে তাকিয়ে ভাবলাম, সেদিনের মতো আজও যদি দেখা হয়ে যায় তাহলে কি হবে? কি আর হবে? সে আমাকে বলেই যাবে। আর আর কি, প্রথম দেখায় তোরাই তো কেউ মনে রাখে না। তাও এমন ভাবে আমাদের দেখা যে মনে না রাখাটাই শ্রেয়। এমন আজগুবি চিন্তা বাদ দিয়ে ফোনটা বের করে তাতে মনোযোগ দিলাম। এমন সময় পাশ থেকে একজন মেডিকেল শিক্ষার্থী হেঁটে গেল। তাদের মধ্যে একজনকে দেখে আমার চোখ আটকে গেল। সাদা এফরন, গলায় স্টেথোস্কোপ, চেনা মুখ। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম। মনের বাসনা এভাবে সত্যে রূপান্তরিত হবে, কে জানতো? তবে আজ তাকে আরো বেশি ব্যস্ত মনে হচ্ছে। এক হাতে কয়েকটা বই, অন্য হাতে ফোন। হাঁটতে হাঁটতে কার সঙ্গে কথা বলছে। হঠাৎ তার চোখ আমার দিকে পড়লো। সে হাঁটা থামিয়ে দিল। কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে কপাল সামান্য কুঁচকালো। তারপরে যেন কিছু মনে পড়েছে এমন একটা ভাব ফুটে উঠলো মুখে। আপনি? আমি অবাক হয়ে বললাম, জি। আপনি সেই দিনের মিসটা না? আমি তখন কি বলবো বুঝে ওঠার আগেই তিনি বললেন, আজকে একা, বান্ধবীরা আসেনি? আমি অনেক চেষ্টার পর কিছু বলতে সক্ষম হলাম, না, আসেনি ওরা। ও আচ্ছা। আমি আর কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে তাকে দেখতে লাগলাম। সেও ভ্রু কুটি করে আমার দিকে তাকিয়ে রইলো। আমি বোকা, তখনও বুঝতে পারিনি লোকটা তার দিকে তাকিয়ে থাকার জন্যই এভাবে দেখছে আমাকে। পেছন থেকে কেউ তার নাম ধরে ডাকতে এসে কিছু না বলেই চলে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম।
তারপর নিজের উপরই বিরক্ত হলাম। আবার কেন তাকিয়ে আছি? ছেলেটা তো এমন কিছু করেও নি। শুধু একটু হাসলো ব্যাস। তাহলে আমার এত ভালো লাগছে কেন? নিজেকে বোঝাতে আবার বসে পড়লাম। কিছুক্ষণ পর আম্মু ফিরে এলো। চল, কাজ শেষ। আমি দ্রুত উঠে দাঁড়ালাম। হ্যাঁ, চলো। হাসপাতাল থেকে বের হওয়ার সময় অকারণেই একবার পেছনে তাকালাম। দূরে করিডোরের একপাশে সে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছে। সে আমাকে দেখেনি, তবুও মনে হলো আবারও হয়তো আমাদের দেখা হবে। যদিও এসব মনের ভুল। এর মধ্যে তার নামটাও জেনে নিলাম কোনোভাবে। যাক, এখন নামটা তো অন্তত জানি। যাকে নিয়ে এত ভাবছি তার নামটাও না জানা থাকলে অবশ্য আফসোস হতো। সেদিনের পর বাসায় গিয়ে তার কথা ভাবতে আমার সারাটা রাত কাটলো। দেখা হতো যদি আমি ফেসবুকে গিয়ে ইরফান নামে সার্চ করছি, কিন্তু কিছুই আসছে না। পুরো নাম তো আর জানতাম না। আব্দুল হামিদ মেডিকেল কলেজের ফেসবুক পেজে সারাদিন ঘুরঘুর করতাম। একটা পোস্টের রিয়েক্ট দেওয়া সবার আইডি ডিলিট করলাম। এতটা অফসেটেড কিভাবে হয়ে গেলাম আমি তা নিজেও জানি না। সামান্য একটু দেখায় কাউকে নিয়ে এত ভাবা যায় সেটাও জানা ছিল না। যার পুরো নামটা জানি না, সে আদৌ বিবাহিত নাকি অবিবাহিত সেটাও জানি না। অবশ্য দেখে সিঙ্গেলই মনে হচ্ছিল। মাথায় এত কিছু ঘুরপাক করতো সারাদিন। ভাবলাম পড়াশোনা নেই, কাজ কাম নেই, তাই এসব ফালতু জিনিস নিয়ে সারাক্ষণ ভাবছি। আবেগের বয়স ছিল তো কি করব। বারবার মনকে শাসন করতাম আর কথা যেন না ভাবি, কিন্তু অবলা মন সারাক্ষণই একজন ডাক্তার সাহেবের কথা ভাবতো। রেজাল্ট ভালো হওয়ায় আম্মু ইচ্ছে ছিল আমি মেডিকেলে পড়ি, কিন্তু মেডিকেলের নাম শুনলেই আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসতো। তাই এক কথায় সাফ জানিয়ে দিয়েছিলাম, তুমি তোমার ছোট মেয়েকে মেডিকেলে পড়াও, ডাক্তার বানাও, আমার এসব প্যারা নেওয়ার কোনো ইচ্ছা নেই। রক্ত টক্ত দেখলেই এমনিতেই মাথা ঘুরে আসে আমার। সেখানে মানুষের রক্ত কাটাছেঁড়া করা আমার পক্ষে সম্ভব না বাপু। ভয় পেয়ে সেখানে কান্নাকাটি শুরু করে দেব। আম্মু অবশ্য আমাকে জোর করেনি, বরং হেসেই বলেছিলেন, তাহলে তুই যা পড়তে চাস সেটাই পড়। আমার ইন্টারেস্ট ছিল কৃষি নিয়ে। মাটি, গাছপালা, ফসল এসব জিনিসগুলো বরং আমার কাছে বেশ আপন লাগতো। তাই আর দ্বিতীয়বার ভাবিনি, কৃষি নিয়েই পড়বো ঠিক করলাম। এরপর শুরু হলো ভর্তি পরীক্ষার প্রস্তুতি। দিনরাত বই খাতা নিয়ে পড়ে থাকতে বাইরের পৃথিবীটা কেমন যেন ধীরে ঝাপসা হয়ে গেল। কোথাও ঘুরতে যাওয়া নেই, বান্ধবীদের সঙ্গে আড্ডা নেই, এমনকি অকারণে ফোন হাতে নিয়ে বসে থাকার সময়টুকুও নেই। মাথার ভিতর শুধু একটাই চিন্তা, কিভাবে কাঙ্ক্ষিত জায়গাটায় পৌঁছানো যায়। আর সেই বাস্তবতার ভিড়ে অদ্ভুতভাবে হারিয়ে গেল সে একদিনের দেখা মানুষটাও। তার পুরো নামটা তখনও জানতাম না। শুধু মনে ছিল সাদা এফরন পরা একটা ছেলে, গলায় স্টেথোস্কোপ আর ঠোঁটের কোণে খুব সামান্য একটা হাসি। ব্যাস এইটুকুই। এর থেকে বেশি কিছু জানা ছিল না। মাঝে মধ্যে অবশ্য হঠাৎ করে তার কথা ভাবতাম। তারপর আবার নিজেকেই শাসাতাম। এমন একজন অপরিচিত মানুষকে নিয়ে এত ভাবার কি আছে? সে তো পৃথিবীতে বেঁচে থাকলে কত মানুষের সাথে দেখা হয়, এটা আর তেমন কি। তারপর আবার বই খুলে পড়তাম। দিন গড়ালো, ভর্তি পরীক্ষা হলো, ফলাফলও এলো। অবশেষে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমার ভর্তি হয়ে গেলাম। সেদিন আনন্দের পাশাপাশি বুকের ভিতর কেমন একটা অদ্ভুত শূন্যতাও তৈরি হয়েছিল। নিজের শহর ছেড়ে এত দূরে গিয়ে থাকতে হবে ভাবতে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিল। তবুও নতুন জায়গা, নতুন বিশ্ববিদ্যালয়, নতুন জীবন সবকিছু মিলিয়ে ভিতরে বেশ উত্তেজনাও কাজ করছিল। সেদিন প্রথম ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হলাম। জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখতে যাচ্ছিলাম। পরিচিত শহরটা ধীরে পেছনে পড়ে যাচ্ছিল। রাস্তার দুই পাশের দৃশ্য বদলে যাচ্ছিল একের পর এক। আর ঠিক তখনই হঠাৎ মনে পড়লো, এই পথেই তো সেই জায়গাটা পড়বে যেখানে প্রথম দেখা হয়েছিল তার সঙ্গে। গাড়ি গিয়ে চলল।
আর আমার বুকের ভিতর কেমন যেন অকারণ একটা কৌতূহল জন্মাতে লাগলো। আমি জানতাম না সেই মেডিকেল কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় আমার মনে কি হবে। জানতাম না সেই ছেলেটার সঙ্গে আর কোনোদিনও দেখা হবে কিনা। শুধু এইটুকু জানতাম কিছু কিছু জায়গায় মানুষের জীবনে কেবল জায়গা হয়ে থাকে না, কোনো কোনো জায়গার সঙ্গে জড়িয়ে থাকে এমন এক টুকরো স্মৃতি, যেটা সময় পেরিয়েও অদ্ভুতভাবে মনের ভিতর বেঁচে থাকে। আর সেই জায়গাটা আমার জন্য ঠিক তেমনই ছিল। গাড়ি যখন ধীরে ধীরে সে পরিচিত পথের দিকে এগিয়ে যাচ্ছিল, অজান্তেই আমার চোখের রাস্তা ওপাশে চলে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো যদি আবারও তাকে দেখতে পাই। পরক্ষণেই নিজেই হেসে ফেললাম। দূর তানজু, কি সব ভাবছিস? বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর প্রথম কয়েকটা মাস কেমন যেন কেটে গিয়েছিল, টেরই পাইনি। নতুন শহর, নতুন ক্যাম্পাস, নতুন মানুষ, সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে নিতেই সময় যাচ্ছিল। কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের জীবনটা আমার কল্পনার চেয়েও ব্যস্ত ছিল। ক্লাস, ল্যাব, অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল সব মিলিয়ে সারাদিন যেন ছুটেই চলতাম। তবুও নতুন জীবনের সবচেয়ে ভালো লাগার ব্যাপারটা ছিল মাঝে মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ হতো। সেবারও তেমন একটা সুযোগ এলো। বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র মিলে একটা গ্রাম ভিত্তিক সচেতনামূলক কার্যক্রমের আয়োজন করেছিল। কৃষকদের সঙ্গে কথা বলা, কৃষি বিষয়ে প্রয়োজনীয় তথ্য দেওয়া, স্থানীয়দের বিভিন্ন বিষয়ে সচেতন করা, এমন নানা কাজ ছিল আমাদের। আমি অবশ্য এসবের কিছুই জানতাম না, ভাবতামও না। প্রথম বর্ষের ছাত্রী, তবু নতুন জায়গায় যাওয়া একটা আলাদা আগ্রহ ছিল বলেই নামটা দিয়ে দিলাম। 2 দিনের জন্য আমাদের একটা প্রত্যন্ত এলাকায় যেতে হবে। সেদিন সকালে বাসে উঠতে উঠতে আমার মনে হয়েছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অন্তত একটা ভালো দিক পেয়েছি। বাড়ি থেকে দূরে এসে নতুন নতুন জায়গা দেখা যাচ্ছে। আমরা যখন আমরা যখন সেখানে পৌঁছালাম, তখন পাশের মাঠের একপাশে বেশ কিছু মানুষের ভিড়। কাছাকাছি একটা স্কুলের মাঠে মেডিকেল ক্যাম্প বসেছে শুনলাম। পাশের মেডিকেল কলেজের কয়েকজন সিনিয়র ডাক্তার আর শিক্ষার্থী মিলে স্থানীয়দের জন্য স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক ক্যাম্প করছে। আমি ব্যাপারটা শুনে তেমন গুরুত্ব দিলাম না। আমার কাজও আলাদা জায়গায়। দুপুরের দিকে কাজের ফাঁকে পানি খাওয়ার জন্য একটু দূরে সরে দাঁড়িয়েছিলাম। চারপাশে এত মানুষের ভিড় যে একটু শান্ত জায়গা খুঁজছিলাম। ঠিক তখনই পেছন থেকে কারো গলা শুনলাম, এই যে, একটু সরে দাঁড়াবেন, আমি ওদিকটাই যাব। আমি ঘুরে দাঁড়ালাম, আর তখনই কেমন কেমন যেন কয়েক সেকেন্ডের জন্য পৃথিবীটা থেমে গেল। তবু মুখটা চিনতে আমার একটুও সময় লাগলো না। আমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। ছেলেটাও আমার দিকে তাকিয়ে তো মেরে গেছে। কয়েক মুহূর্ত দুজনের কেউই কোনো কথা বললাম না। তারপর তার ঠোঁটের কোণে সেই চেনা অতি সামান্য হাসিটা ফুটে উঠল। আপনি? আমারও অজান্তে মুখ দিয়ে বেরিয়ে গেল, আপনি এখানে? সে হেসে বলল, আমিও তো সেটাই জিজ্ঞাসা করছি আপনাকে। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, আমি এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রামে এসেছি। ও, সে মাথা নেড়ে আবারও বলল, তাহলে আপনি কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিস তানজু? আমি অবাক হয়ে তার পানে তাকিয়ে দেখলাম, সে আমার নামটা জানলো কি করে। আমার বিস্ময় ভরা চোখ দেখে সে নিজেই ইশারা করলো আমার গলায় ঝুলানো আইডি কার্ডটার দিকে। আমি নিজের আইডি কার্ডের দিকে তাকিয়ে একটু লজ্জা পেলাম। সে মৃদু হেসে বলল, আইডি কার্ডের নাম লেখা আছে সেখান থেকেই দেখেই বললাম। আমি আর কি বলবো খুঁজে পাচ্ছিলাম না। এমন অনাকাঙ্ক্ষিত ভাবে আবারও আমাদের দেখা হবে তা কি আমি জানতাম? জানলে কি আর আসতাম এখানে আবারও দহনে পড়তে? কি আশ্চর্য! এতদিন পর দেখা হলো, অথচ মনে হলো যেন গতকালই সেই মেডিকেল কলেজের করিডোরে দাঁড়িয়েছিলাম দুজন। ভাবনায় ডুবে থাকতে দেখে সে আমার চোখের সামনে থাকা হাত নাড়ালো। আমি চমকে গেলাম। সে এবার ঠোঁট প্রসারিত করে হাসলো। আমি আরো মুগ্ধ হলাম। এত সুন্দর কেন এই লোকটার হাসি? কি এমন আজে এই হাসিতে যে আমি আমার জীবনের এত সময় তাকে ভেবে ব্যয় করলাম? তাও এক পলকের একটুখানি দেখায়। মন থেকে কোনো উত্তর এলো না। সে বলা শুরু করলো, আপনি কেমন জানি অদ্ভুত মিস তানজু। হুটহাট দেখা হয়ে যায়, আবার আপনি নিশ্চুপও হয়ে যান একদম। আপনি কি কিছু লুকাতে চাচ্ছেন? আমি আমার আবেগ, তার প্রতি ভালো লাগা সব চেপে রুক্ষ গলায় বললাম, কি লুকাতে যাব আবার? আমাদের দেখাই বা কয়েকদিন হয়েছে যে লুকানোর মতো কিছু হয়ে যাবে?
তা অবশ্য ঠিক, তবে আপনার চোখের দিকে তাকালে কেমন যেন সন্দেহ হয়। আমি দৃষ্টি সরিয়ে ফেললাম তৎক্ষণাৎ। শত চেষ্টা করেও বোধহয় ভিতরের জ্বরটা সামলাতে পারলাম না, যেটা চোখে মুখে প্রকাশ পেলই। সে আবারও হাসলো। এবার চলে চলে না গিয়ে হাত বাড়িয়ে বলল, আমি ইরফানুল হক আরাফাত, মেডিকেলের সেকেন্ড ইয়ারে পড়ছি। আমিও ভদ্রতার খাতিরে হাতটা বাড়িয়ে হাত মিলিয়ে নিজের পরিচয় দিলাম। আমি আঞ্জামুন আঞ্জামান তানজু, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার হাতটা অনেক ঠান্ডা ছিল, স্পর্শ করতেই আমার পুরো শরীর যেন ঠান্ডা হয়ে গেল। প্রেমে পড়লেন বুঝি, এমনই লাগে। কোথা থেকে কোথায় কোথা থেকে মিষ্টি একটা হাওয়া এসে আমার গা ঘেঁষে চলে গেল। এক মোহনীয় সৌন্দর্যে আমি হারিয়ে যাচ্ছিলাম। কিশোরী বয়স পার করে এখন এসব কেন হচ্ছে আমার সাথে? এতটা আবেগ আপ্লুত কবে কবে থেকে ছিলাম আমি? চিন্তায় বুঁদ হয়ে থাকা আমি আশেপাশের কিছুই শুনছিলাম না। হঠাৎ শীতল কণ্ঠে সে বলে উঠল, আপনারা কতক্ষণ থাকবেন এখানে? দুদিনের জন্য এসেছি। সন্ধ্যার পর হয়তো গ্রামের মেম্বারের বাসায় থাকবো। আমরা বিকেল পর্যন্ত আছি। কাজ শেষ করে আবারও কথা হবে তানজু। এখন আপাতত যেতে হবে। ঠিক আছে। সে চলে গেল। আর আমি আটকে রাখলাম নিঃশ্বাসটুকু, ছেড়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। এইমাত্র কি ঘটে গেল আমার সাথে? আমি তাকে স্পর্শ করলাম, কথাও বললাম। বা ভাবতেই কেমন আনন্দ আনন্দ লাগছিল। খুশিতে নাচতে ইচ্ছে করছিল। আমি যে কখন কিভাবে এতটা গভীরভাবে তার প্রেমে পড়ে গেলাম সেটা টেরই পেলাম না। অথচ কথা ছিল তাকে ভুলে যাব। তার সাথে দেখা হয়েছে প্রায় আজ ৮ মাস। এতগুলো দিনের মধ্যে আমি এক এমন একদিন বাদ যায়নি যে তাকে মনে করিনি একটুর জন্য হলেও। ঘুম থেকে উঠে তার কথা একবার হলেও ভাবতাম, আবার ঘুমানোর সময় একবার ভাবতাম। যতই মনকে শাসাতাম তাকে ভুলে যা, কিন্তু উপরে উপরে টিকি তাকে খোঁজার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতাম। এটা দেখে ভালো লাগলো, তাও আবার মনে আছে। এতদিন পর বলিনি। বিকেলে আমাদের আজকের মতো কাজ শেষ হলো। সবাই সবাই চলে গেলাম মেম্বার সাহেবের বাড়িতে। যদিও আমাদের কথা ছিল আমরা ইউনিভার্সিটি চলে যাব, কিন্তু এখানে আসার পর এখানে মেম্বার তা হতে দেয়নি। তিনি বলেছিলেন, আজকে আমার তরফ থেকে তোমাদের সবাইকে দাওয়াত। সবাই সবাই বাড়িতে চলে গেলেও আমি পিছনে তাকিয়ে শুধু তার অপেক্ষাই করছিলাম। সে তো বলেছিল সন্ধ্যাবেলা কাজ শেষ করে কথা হবে, তাহলে এখনো কেন আসলো না? এতটা হতাশ হচ্ছিলাম সেই মুহূর্তে, কি বলবো। তারপর আর কি ভাবলাম, হয়তো চলে গিয়েছে। আমার কথা মনে থাকবেই বা কি কারণে? চলে গেলাম আমিও। রাতে আর ঠিকমতো ঘুমও হলো না। গ্রামে তাই গ্রামে তাই ইন্টারনেটও তেমন ভালো না। রাতে এপাশ ওপাশ করেই কাটালাম। পরদিন আমাদের দিন শেষ। সিনিয়র আপু ভাইয়ারা তখন ক্ষেতের কোনো এল কাজে ব্যস্ত। আমি তাদের সেই মুহূর্তের ছবি তুলছিলাম। এর মধ্যে একজন মেয়ে এসে আমাকে ডাকলো, আপনি কি তানজু? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ আমিই তানজু। কেন? মেয়েটা একটা কাগজের টুকরো এগিয়ে দিয়ে বলল, এটা কালকে একজন ডাক্তার ভাইয়া দিয়েছিল। বলেছিল ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আসা তানজু নামের মেয়েটাকে এটা যেন দেই আমি। এই কথা বলে মেয়েটা কাগজটা ধরিয়ে দিয়ে চলে গেল। আমি এই কাগজ খুলে দেখলাম কিছু লেখা, মিস তানজু, দুঃখিত কাজ শেষ করে তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছে। কথা ছিল সন্ধ্যাবেলা আপনার সাথে কথা বলবো। আপনাকে জানার তেমন সুযোগই হয়নি। আপনাকে আরেকটু জানতে পারলে খুশি হতাম। আশা করি আবারও দেখা হবে আমাদের। ইরফান। বেশ, লেখা শেষ। আমি এই লেখাটুকু প্রায় 1000 বার পড়লাম। সামান্য একটু লেখার জন্য এত আনন্দিত হচ্ছিল যে মহাবিশ্বটাই জয় করে ফেলেছি। ইউনিভার্সিটিতে ফিরে ফিরে এটা ভেবেই খুশি হচ্ছিল যে মানুষটা আমার কথা একটু হলেও ভেবেছে। এসব ভাবতে ভাবতে ফেসবুকে একটু ঢু মারলাম। প্রথম রিফ্রেশে চোখে একটা পোস্ট পড়লো, সেখানে স্পষ্ট আমি ইরফান নামের লোকটাকে দেখতে পাচ্ছি। মিষ্টি হেসে দাঁড়িয়ে আছে। আশেপাশে কে আছে বা কে আছে কিনা তা চোখে পড়লো না। আমার দৃষ্টি শুধু তার পানেই ছিল। হঠাৎ পোস্টটা পড়ে দেখলাম এটা তাদের ইউনিভার্সিটি থেকে ওই দিনের স্বেচ্ছাসেবী ক্যাম্পের বিষয়ে পোস্ট করা। সাথে যারা গিয়েছিল সবার আইডি মেনশন করা। আমার চোখ বড় বড় হয়ে গেল। আমি দ্রুত মেনশনে গিয়ে তার নাম খুঁজতে লাগলাম। অবশেষে পেলাম কাঙ্ক্ষিত সেই মানুষটার আইডি। ডিপিতে তারই একটা ছবি লাগানো। সে একটা বই নিয়ে বসে আছে। আর
কেউ ছবিটা তুলে দিয়েছে। আমি আগাগোড়া কিছু না ভেবে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। অদ্ভুতভাবে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্টও হয়ে গেল। আমি এতটা দ্রুত আমি এতটা দ্রুত হয়ে যাবে তা আশাও করিনি। আমি ফোন দিকে রীতিমতো নাচানাচি শুরু করেছিলাম। সামান্য একটা বিষয় নিয়ে আমি কিসব পাগলামিই না করলাম। তারপর নিজেই শাসালাম, ছি ছি তানজু, এতটা আবেগী কবে থেকে হলি তুই? সামান্য একটা বিষয় নিয়ে এত নাচানাচি। মেসেজের শব্দে আবারও ফোন হাতে নিলাম। দেখলাম সে মেসেজ লিখেছে, মিস তানজু আপনি? চোখকে বিশ্বাস করতেও পারছিলাম না। এসব কি হচ্ছে আমার সাথে? যার সাথে দেখা হওয়া বা কথা বলা সবই ছিল স্বপ্নের মতো দুদিন আগেও, কিন্তু সেই মানুষটার সাথে আমার হুটহাট দেখাও হয়ে গেল, কথাও হয়ে গেল। এখন আবার যোগাযোগের মাধ্যমও খুঁজে পেলাম। কি অদ্ভুত! দুনিয়াটা যে গোল এটা খুব ভালো করেই বুঝলাম। সে যে মেসেজ দিয়েছিল তারপর থেকে শুরু হলো আমাদের দুষ্টু মিষ্টি একটা প্রেমের আলাপন। শুরুটা আমার দিক থেকে আগে থাকলেও প্রপোজাল কিন্তু সেই দিয়েছিল আগে, প্রায় 6 মাস পর। তারপর দেখতে দেখতে একটা পথ পেরিয়ে এলাম আমরা। আর কিছুদিন পরেই আমার গ্রাজুয়েশন। তারও ডাক্তারি পড়া প্রায় শেষ। অথচ দীর্ঘ সময়ে আমাদের দেখা হয়েছে মাত্র 3 বার। বাকি সময়টুকু কেটেছে ফোনের ওপাশে কণ্ঠস্বর আর অগণিত অপেক্ষায়। মাঝে মধ্যে তাকে মিস করলে আমি লম্বা করে চিঠি লিখে উম, ডাক বক্সে তাকে তার ঠিকানায় পাঠাতাম, তার পছন্দের ফুল সহ। তার কি ফুল পছন্দ জানেন? জবা ফুল। মাঝে মধ্যে এমন পাগলামি করতাম আমি। এসব অবশ্য ছেলেদেরই করা উচিত, এমন একটা অলিখিত নিয়ম আছে বোধহয়। কিন্তু সেই নিয়মের বাইরে গিয়ে আমার এসব করতে ভালো লাগে। ভালোবাসার মানুষটাকে সামান্যতম খুশি করাটাই আমার জীবনে আমার জন্য ভীষণ শান্তির। আমার জন্য তার মুখে একটুখানি হাসি ফুটেছে এইটুকু জানলেও আমার দিনটা ভালো কেটে যায়। আমি জানি মেডিকেল পড়া কতটা স্ট্রেচের, সারাক্ষণ বইয়ের সাথে থাকতে হয়, ক্লাস, ইন্টার্নশিপ, আরো কত শত বিষয়। সেসব আবার আমার মাথায় ঢোকে না। কত ব্যস্ত থাকি বেচারা। এর মাঝে মধ্যে তার নামে এক টুকরো ভালোবাসা পাঠাই। এভাবেই দিন যাচ্ছে আমাদের। তবে ইদানিং ভদ্র মহাশয় বেশ ব্যস্ত থাকে। সপ্তাহে একদিনও ঠিকঠাক কথা হয় না। 5 মিনিটের একটা ফোন কলের জন্য হাজারটা অপেক্ষা। আজ মেসেজ দিলে পরশুদিন সিন হয়, তাও রিপ্লাই আসে না। এসব নিয়ে যে কত যন্ত্রণায় আছি। মাঝে মধ্যে ইচ্ছা করে সব ছেড়ে চুড়ে তার কাছে চলে যাই। গিয়ে বসে গিয়ে বসে একডালা অভিমান করে আসি। বলি, এত ব্যস্ততা কিসের? আমাকে কি একটুখানি সময়ও দেওয়া যায় না? এইভাবে আর কতদিন? কিন্তু তা আর হয় না। আগের দিনগুলো ভাবতে আমার বুকটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। অজান্তেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ভিতর থেকে। আজকে তো আরো মন খারাপ লাগছে তার জন্য। কল দিয়েও কোনো লাভ হয়নি জানি। সেই পুরনো কথা বলবে, পাখি একটু ব্যস্ত আছি, একটু পর কল করছি তোমাকে। কিন্তু তার সে একটু পর আর আসে না। যত সব চিন্তা ভাবনা ছেড়ে বিছানা থেকে উঠলাম, বোনের নাম্বারে ডায়াল করলাম। তার হাজবেন্ড কল তুললো। তার সাথেই অনেকক্ষণ কথা বলে সুইটির খবর নিয়ে কল রাখলাম। সেমিস্টার পরীক্ষা শেষের পথে, আজ শেষ পরীক্ষা। এরপর লম্বা ছুটি। ভাবলাম বাসায় যাওয়ার পথে ভদ্র মহেশের সাথে একটু দেখা করা যাব। তাকে না জানিয়েই চলে যাব। যেমন ভাবনা তেমন কাজ। চলে গেলাম তার ইউনিভার্সিটি। গিয়ে সারপ্রাইজ দেব বলে তাকে কল করলাম। অনেকগুলো কল দেওয়ার পর কোনো রেসপন্স পেলাম না। হাস্যোজ্জ্বল মুখশ্রীটা নিমেষেই আমার উদাস হয়ে গেল। ভিতরে গিয়ে তাকে খুঁজেও পেলাম না। চরম দুঃখে আমার কান্না চলে আসলো। কোন রকম কান্না থামিয়ে বাসে উঠে চলে এলাম। বাসায় গিয়ে অবশ্য অনেকক্ষণ কান্না করলাম। কান্না তো আসারই কথা। এমন একটা বিষয় হয়েছে যে আমি চেষ্টা করেও কান্না থামাতে পারলাম না। সেদিন তার কল আসলো এক একদম রাতে। রিসিভ করে স্বাভাবিকভাবেই বললাম, হ্যালো, কল করেছিলে? কেমন আছো? সেটা তোমার জানার দরকার নেই। ওমা, কি হয়েছে তোমার? কিছু হয়নি। আমি কল রাখছি, আম্মু ডাকছে। তুমি বাসায় গিয়েছো? কবে গেলে? সেটা জেনেও বা তোমার কি লাভ? তানজু, এমন করছো কেন? আমি ব্যস্ত ছিলাম রে বাবা, তাই কল ধরতে পারিনি। কিছু কিছু বলেছি তা নিয়ে আমি? তুমি এতক্ষণ ব্যস্ত ছিলে, এখন আমি ব্যস্ত। বাই। কলটা কেটে দিলাম। এতটা রাগ হচ্ছিল যে দুঃখে ইয়ারপ্লেন মোড অন করে রাখলাম ফোনে।
তারপর বালিশের মুখ গুজে আবার কান্না শুরু করলাম। মনে মনে ভাবলাম এই হিমশিম খাওয়া গল্পটা এখানেই শেষ করব এবার। এমন এক একটা সম্পর্কে আমি আর কতদিন থাকবো? আমার আমার মন তো আর পাতন না যে দুঃখ পেলেও ব্যথা হয় না। আমি খুব যত্ন পাওয়া, গুরুত্ব পাওয়া একজন মেয়ে, যে কিনা দিন শেষে একটা মানুষের থেকে গুরুত্ব পাওয়ার আশায় বালিশে মুখ গুজে কাঁদছে। কি বেমানান বিষয়! কারো সামান্য গুরুত্ব পাওয়ার আশায় মানুষটা কতই কি না করে। আমি আর এই একপাক্ষিক সম্পর্কে থাকতে পারছি না। খুব শীঘ্রই এই সম্পর্কের ইতি টানবো হয়তো। হয়তো একেবারে সব দুঃখ হজম করে নেব। নয়তো এই সুখটা সারা জীবন নিজের করে নেব। এমনই এক নোটের মাধ্যমে তানজু তার লেখা শেষ করলো। ইরফান মনোযোগ দিয়ে এতক্ষণ পোস্টটা পড়ছিল। তানজু ফেসবুকে মাঝে মধ্যে গল্প পোস্ট করে, যদিও সবই তাকে তার কল্পনা। তবে এবার সে তার নিজের নিজের জীবনের পুরো কাহিনীটা লিখে ফেলেছে। কিছুদিন হলো তানজু তার সাথে কথা বলছে না, কল মেসেজ কিছুরই উত্তর দিচ্ছে না। তাই ইরফান তার ফেসবুকে ঘুর করছে। আর তখনই এই পোস্টটা তার সামনে এলো। সে মিটিমিটি হাসছে। এই বুঝি তার অভিমানের কারণ? মেয়েটার কত অভিমান! তবে এই যে এভাবে কাঁদবে সেটা ইরফানের জানা ছিল না। জানা থাকলে কি আর সে এমন ভুল করতো? গল্পের মাধ্যমে ইরফান অজানা আরো অনেক কিছু জেনে গেল, যেগুলো হয়তো তানজু কখনোই তাকে বলতো না। এই যেমন তানজু প্রথম দেখাই তাকে ভালোবেসে ফেলেছিল। তার জন্য কত শত অপেক্ষা, ভাবনা, কল্পনা আর মন খারাপ। এত সবের পর সে কিনা তার দর্শন পেল। কতটা গভীরভাবে তানজু ভালোবেসেছিল ইরফানকে, অথচ ইরফান এসব কিছুই জানে না। সে মনে মনে ভাবতে লাগলো তাদের প্রথম দেখা হওয়ার মুহূর্তটা। তখন অবশ্য তানজু মুখশ্রীতে একটা বাচ্চা বাচ্চা ছাপ ছিল। তাই তো সেদিন কেমন বোকাদের মতো একটা প্রশ্ন করেছিল, দোষটা কি আমার তাহলে? ওর এই প্রশ্ন শুনে ইরফান মনে মনে অনেক হেসেছিল। তবে মুখে তা প্রকাশ করেনি, মেয়েটি অপমানিত বোধ করবে বলে। এরপর যাওয়ার সময় তানজুর তার দিকে তাকিয়ে থাকা, সেটাও তো ওর নজর এড়ায়নি। আবার দেখা হওয়ার পর ইরফান নিজে থেকে এগিয়ে গিয়ে ওর সাথে কথা বলেছিল। এরপর যখন তৃতীয়বারের মতো দেখা হলো ওদের, তখন কেমন যেন অন্য রূপে তানজুকে সে দেখতে পেল। চেহারার সেই বাচ্চাসুলভ ছাপটা আর নেই, বরং চেহারায় আলাদা একটা মায়া কাজ করছিল। সে ভেবেছিল হয়তো তাদের আর দেখা হবে না, কিন্তু কে জানতো ভাগ্যে তাদের আবারও দেখা হওয়া লেখা ছিল। ভালো লাগা আর ভালোবাসা দুটো ভিন্ন বিষয়। তানজুর প্রতি ভালো লাগা থাকলেও সেটা ভালোবাসা কিনা তাতে সন্দেহ ছিল ইরফানের। তার মতে হুটহাট কাউকে ভালো লাগতেই পারে, তবে সেটা ভালো লাগাটা দীর্ঘস্থায়ী হলে বোঝা যায় এটা একটা মায়া, আর সেই মায়া থেকেই ভালোবাসাটা প্রকাশ পায়। সেদিন ইরফান চেয়েছিল তানজুর সাথে আরেকটু কথা বলতে। সময় স্বল্পতা আর তাড়াহুড়োয় ওইদিন চলে যেতে হয়। তাই তো সে একটা চিরকুট রেখে গিয়েছিল তার জন্য। তবে চিরকুটে কন্টাক্ট করার জন্য কোনো ডিটেল না দেওয়ায় সে আফসোস করতে মরছিল। এই সুযোগটাও সে কিনা হাতছাড়া হয়ে গেল। আবার ভাবলো হুটহাট এমন ৩ বার দেখা হওয়া, কি বা তার কন্টাক্ট নাম্বার শেয়ার করে আর নিজে থেকে দিলে বিষয়টা কেমন হয়ে যায় না? তবে এটা ভেবে স্বস্তি পাচ্ছিল। মেয়েটার নাম আর কোচ সে তো জানে। এরপর যখন তানজু ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, তখন ও বিশ্বাস করতে পারছিল না এটা তানজু। তাই তো অতি আবেগে অনুভূতি চেপে না রাখতে পারে টেক্সট করে বসলো। আর সেখান থেকেই তাদের কাহিনী শুরু। তবে এত সবের খবর কি আর তানজু জানে? সে কি জানে সেদিন করিডোরে দাঁড়িয়ে থাকা ইরফানও তাকে তাকিয়ে দেখছিল? সে কি জানে দ্বিতীয়বারের দেখা হওয়ার সময় ইরফান মনে মনে কত খুশি হয়েছিল? সে কি জানে সেদিন অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হওয়ার পরই ইরফান তাকে নিয়ে নিজের মন দিয়ে বসেছিল? এত সবের পর তাদের এই গল্পটা কিভাবে একপাক্ষিক হলো? ইরফানের বড্ড আফসোস হচ্ছে এই ভেবে যে মেয়েটা তার জন্য অনেক কষ্ট পাচ্ছে এবং কতটা ভালোবাসে তাকে। আর সে বিনিময়ে শুধু অবহেলা ছাড়া কিছুই দেয়নি। এই গল্পটা না বললে হয়তো সে এসব কখনোই জানতেই পারতো না। আর তার তানজুও তার দিকে ধীরে ধীরে দূরে সরে যেত। চেয়ারে মাথা হেলিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো ইরফান। তুমি নিজেও জানো না তুমি কতটা স্পেশাল আমার জন্য তানজু। এভাবে আমার থেকে দূরে চলে গেলে আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া মেয়ে? এত ভালোবাসা, এত ভালোবাসো, আবার ছেড়েও যেতে চাও? এটা কেমন হয়ে গেল না?
তানজুর ভীষণ মন খারাপ। সে বাসায় এসে বরং মস্ত বড় ভুল করেছে। ছাদে বসে বসে সেই কথাই ভাবছে। একে তো তার সাথে আগে থেকে মন খারাপ, এখন আবার আরেক অনাকাঙ্ক্ষিত খবর শুনে তার পায়ের নিচে থেকে মাটিটাই যেন সরে গেল। হুটহাট সকালে মা এসে বললেন তাকে নাকি আজ দেখতে আসবে। এ কেমন কথা হলো? তার পরিবার না বলে তার পরিবার না বলেছিল পড়াশোনা শেষ করে বিয়ে দিবে, তাহলে এখন এই এক মুহূর্তে হুটহাট এই সিদ্ধান্ত কেন হলো? কেন হলো বাবা মায়ের? এ যেন এক দম বন্ধ করা মুহূর্ত। তানজু সকালে মাকে জিজ্ঞাসা করেছিল, এমন হুটহাট এই সিদ্ধান্তে কিভাবে আসলো মা? আমরা তো আমারও তো বলেছিলে আমার পড়াশোনা শেষ হোক তারপর বিয়ে দিবে। তাহলে এখন এত তাড়াহুড়া কিসের? মা স্বাভাবিক থেকেই বললেন, ছেলের পারিবারিক এবং ছেলেকেও তোমার বাবার খুব পছন্দ হয়েছে। ছেলেও ভালো পজিশনে আছে। এখন শুধু কথাবার্তা হবে, তারপর তোমার গ্রাজুয়েশন শেষ করে বিয়ে। কিন্তু মা, আমি এখন বিয়ে করব না। আর কদিন বাদেই তো ফাইনাল এক্সাম। এখন এসব কি করছো? আমি এত সব জানি না। তোমার বাবাকে জিজ্ঞাসা করো। ব্যাস এটুকু বলেই তিনি চলে গেলেন। তানজু কয়েকবার মায়ের সাথে কথা বলতে গেলেও মা যেন তাকে পাত্তাই দিলেন না, বরং ইচ্ছাকৃত অদেখা করলেন। বাবাও একই কাজ করলেন। তানজুর এত দুঃখ লাগলো যে সে হতাশ হয়ে সব ছেড়ে দিয়ে ছাদে বসে আছে সকাল থেকে। ভাবলো ইরফানকে একটা কল দিয়ে সবটা জানাতে জানাতে আবার ভাবলো কি দরকার, মানুষটা চরম ব্যস্ত, তার কথা শোনার সময়টুকু তো তার কাছে নেই। তার মাও তার দুটো কথা শুনলো না ঠিক মতো, নিজের ব্যক্তিগত মতামতটাও রাখতে দিল না। তাকে উদাস হয়ে বসে থাকতে দেখে তনিমা এসে পাশে বসলো। মেয়েটা সবে ক্লাস 7-এ পড়ছে। বোনকে উদাস দেখে নিজেরও মন খারাপ হয়ে গেল। আপু, মন খারাপ এখনো? চলো না কিছু খেয়ে নাও। আসার পর থেকে মনমারা হয়ে বসে আছো, কাল রাত থেকে খাওয়া দাওয়াও বন্ধ করে দিলে। কি হয়েছে তো বলো না আমায়। আমার ইচ্ছা করছে না খেতে, তুই যা, আমি একা থাকতে চাই। আপু, বলো না কি হয়েছে তোমার? এইভাবে দেখো না প্লিজ। আমার কেন দম বন্ধ লাগে। তুমি প্রত্যেকবার আসার পর আমার সাথে কত মজা করো। এবার আসার পর থেকে আমার সাথে ভালো মতো দুটো কথাও বলনি। তরিমার চোখে পানি ঝলমল করছে। তানজুর একটু খারাপ লাগলো। এই বোনকে আলিঙ্গন করে মাথায় হাত বুলিয়ে বলল, আরে পাগলি, এটা নিয়ে কেউ মন খারাপ করে? আপুর কয়দিন যাবৎ মনটা একটু ভালো নেই, তাই কথা বলছি না। মন খারাপ কর মন খারাপ করে মন খারাপ করে তা না তা মন খারাপ করে তা না। তুমি এইভাবে থাকো না আপু, মানায় না তোমাকে সত্যি। ঠিক আছে, আর এমন ভাবে থাকবো না। দুপুরের পরপরই এই বাড়িতে বড়সড় একটা তোড়জোড় শুরু হয়ে গেল। আড়াল থেকে তানজু এসব দেখে দীর্ঘশ্বাস ছাড়ছে। এখনো পর্যন্ত তার মা তার সাথে একটু কথাও বলেনি। রাগে দুঃখে ওর ইচ্ছে করছে বাড়ি থেকে চলে যেতে। কেউ কেন তার কথা শুনতে না একটুও। এদিকেও না ওদিকেও না, সবাই যেন এক ওকে ডিঙ্গিয়ে চলে যাচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে বসে আছে তানজু কতক্ষণ কাঁদলো। মা বলে গেছেন সাদামাটা করেই ওই তৈরি হয়ে নিতে, কিন্তু তানজু কিনা বসে বসে কাঁদছে। অবশেষে সব মান অভিমান ঢেলে সে ইরফানকে কল করলো। যত মান অভিমান করুক, সে তো মানুষটাকে সত্যি সত্যিই ভালোবাসে। আর যদি বিয়ে ঠিক হয়ে যায়, তাহলে সবটা আরো কঠিন হয়ে যাবে। বাবা মায়ের সাথে কথা বলাও কোনো সুযোগ সে পাচ্ছে না। এই মুহূর্তে বোকাদের মতো রেগে না থেকে কল করাটাই উত্তম। এতদিন ফোন বন্ধ করে রেখেছিল তানজু। আজ অন করতে ইরফানকে কল করলো। রিং হলো কয়েকবার, কিন্তু সে রিসিভ করলো না। দেখলো তার অনেকগুলো মেসেজ আছে, কিন্তু এখন কেন কলটা সে ধরছে না। তানজু রাগে ফোনটা ডিল মেরে ফেলে দিল। ভাবলো লোকটা তাকে কখনোই ভালোবাসেনি, নেহাতি টাইম পাস করেছে, নয়তো এত কষ্ট দিতে পারতো তাকে। এই শুধু শুধু একা এতদিন ধরে সম্পর্কটা এত দূর অবধি এনেছে, নয়তো এই ছেলেটা কবেই তাকে ডিঙ্গিয়ে অন্য মেয়ের সাথে চলে যেত। শুধু সে এফোর্ট দিয়েছে বলে এতদিন সম্পর্কটা টিকে ছিল। ডাক্তার সাহেব, আপনি আমাকে কখনোই ভালোবাসেননি, কখনোই না। ভালোবাসলে এত কষ্ট দিতেন না আমাকে। টেক্সটটা পাঠিয়ে তানজু মাথা নইয়ে আবার খাওয়া শুরু করলো। ওদিকে বাইরে তখন পাক্যপত্র আসার প্রস্তুতি চলছে। ও ভাবলো বিয়েটা সে করেই ফেলবে, তখন ডাক্তার সাহেব বুঝবেন সে কি হারিয়েছে। জেদ ধরে হলেও সে বিয়েটা করবে। লোকটাকে সারা জীবন আফসোস
আফসোসে মারবে। তানজু যখন তার জীবনে থাকবে না, তখন সে বুঝবে সে আসলে কি হারিয়েছে। এখন তো অবহেলা করে তাকে দূরে সরিয়ে দিয়েছে, পরে গিয়ে আফসোসে মরবে। এসব ভাবনাতেই ওর মনে একটা পৈশাচিক আনন্দ কাজ করলো। কান্নাকাটি ছেড়ে মায়ের দেওয়া ড্রেসটা পরে সে সুন্দর করে রেডি হয়ে পড়লো। আজ যে আসুক, তাকে দেখতে পছন্দ হলেই হলো। বিয়ে করে ডাক্তার সাহেবকে আফসোসে ডুবাবে। সেও তো একটু কষ্ট পাক, তার মতন এমন হীরের টুকরো মেয়েকে হারিয়ে। হরেক রকমের ফল, পিঠা আর খাবার দিয়ে টেবিল সাজানো। তানজু ভেবে পেল না তার মায়ের এত কিসের আনন্দ। নাকি হুটহাট কোনো মহা বড়লোক ছেলে পেয়ে গেল তাকে বিয়ে দেওয়ার জন্য, যে খুশিতে গদগদ করে এরকম এত রকমের পিঠা খাবার সে বানালো, তাও কিনা নিজ হাতে। যেখানে ভদ্রমহিলা বিয়ের পর হয়তো হাতে গোনা কয়েকদিনই রান্নাঘরে ঢুকেছিল, নয়তো বুয়াই সব রান্না বান্না করেছে। ড্রয়িং এ ছেলে ড্রয়িং এ ছেলে, ছেলের বাবা মা সহ ছেলের বোন বসা, তাদের কথাবার্তা তানজুর কানে আসছে। ও ফোন হাতে নিয়ে বসে আছে, এই বুঝি লোকটা মেসেজটা সিন করলো এই আশায়। কিন্তু না, সে তা করলো না। তানজু এরকম চরম জেদ ধরে বসলো। তনিমা এসে বোনকে নিয়ে গেল। সবার সামনে বসে তানজুর ভিতরে কেমন অস্বস্তি লাগছে। ভয় দুঃখ মিশে এক মিশ্র অনুভূতি তৈরি করছে। চোখের পাতায় শুধু তার ডাক্তার সাহেবের স্মৃতি ভাসছে, কানে শুধু ডাক্তার সাহেবের পাখি ডাকটাই বাজছে, মস্তিষ্ক শুধু একটা মানুষের কথাই ভাবাচ্ছে। তানজু বসে কাচুমাচু করছে, নখ দিয়ে তার হাত করছে, অথচ সামনে বসে থাকা পুরুষটি তা দেখে যেন বেশ মজা পাচ্ছে। তানজু আশেপাশে তাকানোর সাহসটুকুও পাচ্ছে না। দুকে চোখে পানি এসে তুই টম্বর, কখন না জানি তা জোরে পড়ে গাল বেয়ে। তানজুর বাবা বেশ আনন্দ মনে ছেলের বাবার সাথে কথা বলছে। তানজুর মাও উপস্থিত এখানে। তানজু এখনো ছেলের মুখখানা দেখেনি, বা ইচ্ছাও নেই তার দেখার। মস্তিষ্ক তো এখন অন্য কিছু ভাবছে। যত জল্পনা কল্পনা ছেড়ে তানজু ভাবলো এখনই এখান থেকে উঠে চলে যাবে সে। মা বাবা যা বলার বলুক, তারই তো তার কথা একবারের শুনিনি, জিজ্ঞাসা করেনি তার কোনো পছন্দ আছে কিনা, বা সে বিয়েতে রাজি কিনা। তাহলে সে কি তাহলে সে কি করলো সেটাও কেউ কিছু বলতে পারবে না। সব বই খাটিয়ে ও মাথা তুলতে যাবে, সরি বাট আমি এই সামনের পুরুষটাকে দেখে ওর কথা আটকে গেল। ও বড় বড় চোখে তাকিয়ে দেখলো এটা কি আদৌ সত্যি নাকি তার হ্যালুসিনেশন। ওর সবার সামনে একবার ডেব ডেব করে চোখে তাকিয়ে থাকলো, আবার চোখ ডলে ডলে দেখলো সামনে যা দেখছে তাকে সত্যি নাকি কল্পনা। না, সব তো সত্যিই টিকেছে, কিন্তু সামনে থাকা পুরুষটি তো তার ডাক্তার সাহেব। এখানে তো অন্য কারো থাকার কথা ছিল, তাই না? তাহলে এই লোক কোত্থেকে আসলো? তানজু এই কাণ্ড দেখে সবাই মিট মিট হাসছে, কেননা তারা সকলেই ইচ্ছাকৃতই এমনটি করেছে। তানজু ডাক্তার সাহেবও সেই চিরাচরিত সামান্য হাসছে, যে হাসি দেখে তানজু আরো 4 বছর আগে তার মনটা এই অসভ্য লোকটাকে দিয়ে বসেছিল। বিস্ময় নিয়ে তানজু বলে উঠলো, মা, এখানে তো অন্য কেউ থাকার কথা ছিল, তাই না? তাহলে ইনি এখানে কি করছেন? কেন বাবা, তুমি খুশি হওনি এনাকে দেখে? তানজু বাবা হেসে বললেন। ইতস্তত হয়ে বলল, না, তবে ইনি তো কি? এই ইরফান, আপনি কি সত্যি সত্যি আমার সামনে বসে আছেন, নাকি এসব আমার অতিরিক্ত চিন্তার কারণে হ্যালুসিনেশন? আমি সত্যিই কি আপনার সামনে বসা, তানজু? আমি সত্যিই আপনার সামনে বসা, তানজু। সবটা সত্য ভাবতে তানজু বাচ্চাদের মতো খুশির ঠেলায় কেঁদে দিল। আর বলতে লাগলো, সত্যি সত্যি আপনি তো, এত দেরি করলেন কেন আপনি? আরেকটু হলে আমি মরেই যেতাম। তানজুর চোখ যেন কোনো অদৃশ্য পর্দা ভেদ করে পড়ল। সে আশেপাশে তার বাবা মা, তার হবু শ্বশুর শাশুড়িকে কাউকেই কিছু দেখতে পেল না। সোজা গিয়ে ইরফানকে জড়িয়ে ধরল। সবাই যতই না অবাক হয়েছে, তার থেকে বেশি বিস্ময় ইরফান। কেননা এটাই তাদের প্রথম স্পর্শ। এর আগে যতবারই দেখা হোক না কেন, পরস্পর স্পর্শ করার কথা, স্পর্শ করা কখনো হয়নি, বা হাত ধরাও হয়নি। তানজু নিজেই এত লাজুক যে দেখা হলে 10 হাত দূরে থেকে হাঁটতো, অথচ আজ দেখো লাজ লজ্জা বলে সবার সামনে কি এক কাণ্ড করে বসলো। কান্নারত তানজুকে ইরফান সান্ত্বনা দিতে লাগলো। ওদিকে ওদের বাবা মায়েরা এমন কাণ্ডে হাসতে হাসতে শেষ। মেয়েটা বড্ড বাচ্চা এখনো। তানজুর বাবা মা ইচ্ছে করেই মেয়ের সাথে এমন করলেন যেন সরাসরি এমন একখানা দৃশ্য তারা সবাই দেখতে পান। ঘরোয়াভাবে ওদের আজ এঙ্গেজমেন্টটা হয়ে গেল। ইরফান আর তানজু একসাথে বসে আছে।
এমন এক কাণ্ডের পর যখন যখন মেয়েটার হুঁশ ফিরে তখন কি যে লজ্জা পাচ্ছিল। অতি আবেগে বাবা মায়ের সামনে নাক কাটা পড়ল। সবাই মিষ্টি মুখ করতে ব্যস্ত। তানজু ইরফানের হাতে চিমটি কেটে ফিসফিস করে বলল, আপনি অনেক খারাপ লোক ডাক্তার সাহেব। আমি কি করলাম আবার? ইস, মনে হচ্ছে কিচ্ছু জানেন না। আপনার জন্যই তো এমন লজ্জিত হতে হলো আমার সবার সামনে। এখন এটাও আমার দোষ, সবকিছুরই আপনার দোষ। আপনি কেন আসলেন আজকে? না আসলেই তো পারতেন। আমিও অন্য ছেলেকে বিয়েটা করে ফেলতাম আর আপনাকে ইচ্ছা মতো ভোগাতাম। এত সহজ নাকি অন্য কাউকে বিয়ে করা? আমার জন্য এত সব সহ্য করলে, এত অপেক্ষা করলে, আবার এত ভালোবাসাও বাসলে, কিভাবে আমি তোমাকে অন্য কারো হতে দেই? ইস, ভালোবাসা উতলে উঠছে এখন। আর একটু হলেই আমি হার্ট অ্যাটাক করতাম জানেন। সমস্যা নেই, আমি তো ডাক্তারি চিকিৎসা করে নিতাম। ইস, চুপ থাকেন। তানজু সামনে তাকিয়ে দেখলো তাদের বাবা মাও তাদের দিকে তাকিয়ে দেখছে। এবারও সে লজ্জায় পড়ে গেল। হাসার বিতার চেষ্টা করে উঠে সোজা নিজের রুমের দিকে দৌড়ে পালালো। পেছনে পেছনে আবার তানজুর মা ইরফানকেও পাঠিয়ে দিল। এত লজ্জা! বাহ! আমার তানজু পাখি এত লাজুক, আগে তো জানতাম না। আর এমন দৃশ্য যে কখনো দেখতে পারবো এটাও আশা করিনি। আপনি অনেক খারাপ ডাক্তার সাহেব, সবই তোমার জন্য। সরু চোখে তাকিয়ে তানজু বিছানায় বসলো। দেখেন তো, আপনার জন্য কতবার লজ্জিত হতে হলো আমাকে এই এই কিছু সময়ের মধ্যে। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে এতে। অসভ্য লোক। আচ্ছা, এবার বলুন এসব কি করে হলো? আর আপনি এত ব্যস্ত মানুষ, কিভাবে মন চাইলো সোজা আমার বাড়িতে চলে আসতে? ইরফান গিয়ে তানজুর পাশে বসতে বসতে বলল, কি করব বলেন? আমার তানজু তার দুঃখের গল্প ফেসবুকে পোস্ট করে বেড়াচ্ছে। আবার সেসব হাজার হাজার পাঠকও পড়ছে তদমনে আমিও একজন। এসব দেখার পর, জানার পর কিভাবে চুপ থাকি বলেন? তাই সবকিছু ছেড়ে ছুড়ে কদিনের ছুটি নিয়ে চলে আসলাম আমার পাখিকে দেখতে এবং নিজের নামে দলিল করে নিয়ে যেতে। তাহলে পোস্টটা পড়েছিলেন? আগে তো কখনো আমার কোনো লেখা পড়তেন না, হঠাৎ এত সময় থেকে কোথায় কোথায় থেকে আসলো? জীবন কখনো সখনো সেকেন্ড চান্স দেয়। সেকেন্ড চান্স দেয় ঠিক করার। এই যেমন ধরেন, আপনি পোস্টটা না করতেন আমিও ওসব জানতাম না, আর এইভাবে আমাদের দূরত্ব বেড়ে যেত। তারপর হুটহাট আপনি জেদের বসে বিয়েও করে ফেলতেন আর আমি হয়ে যেতাম ডাক্তার থেকে দেবদাস। তখন তো আমার আমার কাবিং সিং কাবির সিং হয়ে ফায়দা হতো না। তানজু হাসলো। লোকটা তবে সেকেন্ড চান্সটা নিয়েছে বলেই সবটা আজ এত সুন্দর হলো, নয়তো তা জানে কি হতো। তবে জেদের বশে হোক বা সজ্ঞানে আমি কখনোই অন্য কাউকে বিয়ে করতাম না। যে আমি আপনার নামটা জানতাম না, তবুও ৬ মাস আপনাকে না দেখে না কথা বলে শুধু মনে মনে আপনাকে চেয়েছি। সে আমি কিভাবে আপনাকে এতটা নিজের করে পেয়েও হারিয়ে ফেলতাম। হ্যাঁ, অনেক অভিমান হতো, কিন্তু তাও মানিয়ে নিতাম শুধু ভালোবাসি বলে। এখন আর এসব মানছি না, আমি বলে দিলাম। সরি মাই সুইট হার্ট, এখন থেকে সবার আগে আপনি, তারপর বাকি সব। জীবন যেই সেকেন্ড চান্স দিয়েছে সেটা আর বিফলে যেতে দেব না। আপনাকে দেওয়া সব সব কষ্ট বলিয়ে সুখ দিয়ে ভরপুর করিয়ে দেব ইনশাআল্লাহ। হয়েছে। লজ্জা, লাজ লজ্জা সব ফুয়ে ফেললে হবে। চলেন বাইরে যাই এবার। তানজু গ্রাজুয়েশন শেষ হতেই দুমদাম করে ওদের বিয়েটা হয়ে যায়। ইরফানও তখন সার্টিফাইড ডাক্তার, নিজস্ব কেবিন নিয়ে বসেছে। সারাদিন হাসপাতালে থাকলেও কাজের ফাঁকেই বউকে কল দিয়ে গল্প শুরু করতো। সারাদিন সে কি করেছে সবকিছুই গল্প করত। ওদিকে তানজু পুরোদস্তুর সাংসারিক মেয়ে হয়ে উঠেছে। রান্নার ফাঁকে ফাঁকে তার ডাক্তার সাহেবকে কল দিয়ে গল্প করার, মাঝে মধ্যে টুকটাক অভিমান করা, সবই ঠিকঠাক চলছিল। বছর খানেক বাদে একটা ফুটফুটে মেয়ে সন্তানও হয়। তারপর যেন তানজু একদম পরিপূর্ণ হয়ে যায়। স্বামী, সংসার, মেয়ে, সবটা যেন চেয়েছিল তেমনই সে পেল। মাঝে মধ্যে সে ভেবে পায় না, এই সেই ব্যক্তি তার সাথে মিনিট খানেক কথা বলার সময় যারা সপ্তাহখানেক অপেক্ষা করার লাগতো, এখন কিনা ২৪ ঘন্টায় সে কানে ফোন ধরে রাখে। ইরফানের হাসপাতালের কলিগরা মজার চলে বলেও বসে, যেভাবে বউয়ের সাথে সারাদিন কথা বলেন মনে হয় নতুন বিয়ে হয়েছে। ইরফানও বেশ মজার চলেই উত্তর দেয়, বিয়ে নতুন হোক বা পুরনো, বউ তো সারা জীবন একই থাকবে এবং আমারই থাকবে। তাই যতদিন বাঁচি বউ বউ করে জীবন কাটাতে হবে। সমাপ্ত। এক পলকের একটু দেখা। নুসাইবা জাহান।
গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমন সুন্দর গল্প আপনি আর কোনো চ্যানেলেই পাবেন না। সো গল্প এরকম রেগুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হবে অন্য কোনো গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন।